আমি মকআপ করতে পারি, তাই না? আমি মকআপ করতে পারি। মকআপ কেন ইউজ হয়? মকআপ ইউজ হয় হচ্ছে আমার কোনো কাজ করলাম, করার পর ওটা দেখতে কেমন হবে সেই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য, বা সেই জিনিসটা আপনার লাইভে আনার জন্য, অর্থাৎ লাইভ দেখতে কেমন হবে সেই জিনিসটা প্রকাশ করার জন্য যে কাজটা করা হয় ওটাকে বলা হয় মকআপ। কোনো কারণে আপনি মকআপ খুঁজে পেলেন না, আনফরচুনেট। এটা কি দেখানো হয়েছে লাস্ট ক্লাসে? না। এখানে একটু খেয়াল করে দেখেন, হাউ টু মেক সিঙ্গেল মকআপ। আপনি কোনো কারণে মকআপ খুঁজে পেলেন না, যে এই কারণে আমি মকআপ খুঁজে অনেক খোঁজাখুঁজি করছি, আমি মকআপ পাইনি, আমার প্রয়োজন মতো আমি মকআপ পাইনি, কিন্তু আমি আমার ক্লায়েন্টকে দেখাইতে চাচ্ছি। এটার জন্য কিন্তু আপনাকে পিএইচডি ফাইল বা অন্য কিছু করতে হবে না, প্রোভাইড করতে হবে না। ওকে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার কাজটা শেষ করে একটা মকআপ রেডি করবেন। মকআপ রেডি করে তাকে একটা জেপিজি ফাইল দিয়ে দিবেন যে ভাই দেখো কেমন দেখতে। বুঝতে পারছেন? এটা হ্যাঁ, মকআপের জাস্ট জেপিজি ফাইলটা পাঠিয়ে দিবেন যে আমি এটা তৈরি করছি, দেখো কেমন দেখতে। যখন উনি যদি বলেন না এখানে একটু ভালো লাগতেছে না, এই করো সেই করো, তখন আপনি একটু চেঞ্জ করতে পারেন। এর আগে আপনার নরমাল জেপিজি তো পাঠাইলেন, এরপর আপনি মকআপ করে দেখলেন যে আরো কেমন লাগে। ঠিক আছে, দুইটা জেপিজি পাঠিয়ে দিলেন, একটা নরমাল মানে নরমাল, আর একটা হচ্ছে মকআপ করে পাঠিয়ে দিলেন। আপনার ক্লায়েন্ট দেখে বুঝবে। অনেক সময় দেখবেন আপনার ডিজাইন করছেন বেশি একটা ভালো লাগতেছে না, কিন্তু যখন মকআপে যাচ্ছে জিনিসটা ভালো লাগে, অর্থাৎ প্রিন্টে গেলে জিনিসটা ভালো লাগে। তো এই জিনিসটা প্রকাশ করার জন্য আসলে মকআপটা ইউজ করে। কোনো কারণে আমি মকআপ পাইনি, আনফরচুনেটলি আমি মকআপটা আমার কাছে নেই বা আমি খুঁজে পাই না, তখন আমাকে তো অবশ্যই একটা মকআপ করতে হবে, তাই না? কথাটা মকআপ করতে হবে যেহেতু, সো আমি এখানে কি করতে পারি? সেখানে আপনি যেটা করতে পারেন, আপনি একটা সিঙ্গেল মকআপ তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার আইডিয়া দিয়ে আপনি একটা সিঙ্গেল মকআপ তৈরি করতে পারেন। কিভাবে মকআপ তৈরি করতে পারেন একটু খেয়াল করে দেখেন। আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে রাখছি, ইমেজগুলো একটু ইউজ করব, অর্থাৎ আমি ইমেজ দিয়ে ইচ্ছা করলে মকআপ তৈরি করতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী আমি ইমেজ দিয়ে আমি মকআপ রেডি করতে পারি। নিলাম, একটু খেয়াল করে দেখেন, আমি দুইটা ইমেজ নিলাম। একটা হচ্ছে আপনার একটা নরমাল একটা পেন নিলাম, আর একটা হচ্ছে আপনার বুক আছে, আর একটা টেবিল সহ একটা বুক সহ নিলাম। নেওয়ার পর এখানে আমি যে ইমেজগুলো ওপেন করছি, সরি আমি যে কার্ডগুলো ইউজ করছি, ওই কার্ডগুলো সম্পর্কে একটু করি যে আমার কার্ডগুলো কোথায় আছে একটু দেখি। অর্থাৎ আমি এই ইমেজগুলো, আমি এই আপনার কাজটাকে, এই আপনার বিজনেস কার্ডটাকে আমি মকআপ করতে চাচ্ছি। যেহেতু আমি কোনো ধরনের মকআপের অপশন পাই নাই, সো দ্যাট আমাকে কি করতে হবে, নিজে নিজে একটা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে আমার ইচ্ছা। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই ইমেজটাকে দিয়ে আপনি ইচ্ছা করলে একটা সিঙ্গেল মকআপ, নর্মাল একটা মকআপ রেডি করতে পারেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি আমি কনভার্ট করে নেই, সে নিউ একটা, এই যে আপনার স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পর এখানে ডাবল ক্লিক করেন, সে নিশ্চয়ই আরেকটা ডকুমেন্টস ওপেন করে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি ফার্স্ট ইউজ করতেছি হচ্ছে আমার যে আপনার প্রথম জায়গাটা আছে, অর্থাৎ পিছনের যে ব্যাক পার্টটা আছে, সেই ব্যাক পার্টটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে ফ্রন্ট পার্টটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি চাচ্ছেন ফ্রন্ট পার্টটা ইউজ করতে, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম এটাকে, কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করলাম। আমার নিউ যে ওপেনটা হয়েছে সেখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে হালকা একটু করে নেই, একটু ছোট করে নিলাম, ছোট করে একটু ড্র্যাগ করে নিলাম, অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে আমি এখানে বসাতে চাচ্ছি। সাপোজ মনে করেন আপনি এখানে বসাতে দেখেন, আরেকটু ছোট করা দরকার, আরেকটু ছোট করা দরকার, এখানে আমি বসায় দিলাম জিনিসটা। আচ্ছা, এই ক্ষেত্রে আবার আরেকটা কাজ করতে পারেন আপনি। আরেকটা কাজ কি করবেন সেটা হচ্ছে, কোনো কারণে যদি মনে করেন যে আরেকটু হেলানো দরকার বা এটা ওইটাও করা দরকার, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। কন্ট্রোল ভি দিয়ে আমি একটু পেস্ট করতেছি, আমি একটু ছোট করলাম, আমি একটু ছোট করে নিলাম, এখানে একটু ছোট করে নিলাম, ছোট করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। এখন আপনি চাচ্ছেন একটু অ্যাঙ্গেল বা এমনভাবে অ্যাঙ্গেল করতে, যেমন শুয়ে আছে এরকম টাইপের বোঝানোর জন্য, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটু সিলেক্ট রেখে এডিটে যাবেন, এডিট থেকে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে ডিস্টোরে গেলেন, ডিস্টোরে গিয়ে এটাকে ড্র্যাগ করেন, ধরে ধরে ড্র্যাগ করেন। আপনি ইচ্ছা করলে এটাকে ডিস্টোর্ট করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ডিস্টোর্ট করতে পারেন, যেখানে আপনি ইউজ করলাম, অর্থাৎ মানানসই ডিস্টোর্ট আর কি। আপনি এভাবে রাখলেন, এটাকে একটু এই পাশে রেখে দিই বা আরেকটু ছোট করে নেই। এভাবে ইচ্ছা করলে আপনি ডিস্টোরটা করতে পারেন প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এই রাখলাম, এখানে একটা আছে। এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন,
আপনি ইফেক্ট দেবেন। আমার মনে হয় এই পাশটা আরেকটু কার্বলে ভালো হতো। তো আমি যেটা করি, এডিটে যাই, এডিট থেকে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্টে যাই, ডিস্টোর্টে গিয়ে এই কর্নারটা ধরে হালকা একটু ইয়া করে দিই। আচ্ছা ফাইন, এ আছে। এখন আপনি এখানে একটা ইফেক্ট দিতে চাচ্ছেন। নরমালি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এফএক্স এ যান, এফএক্স এ আমি ড্রপ শ্যাডো ইউজ করতে চাচ্ছি। ড্রপ শ্যাডোটা দেখেন মোটামুটি একটা ড্রপ শ্যাডো চলে আসছে। এখন ড্রপ শ্যাডোটা যদি আপনি এদিকে দিতে চান এদিকে দিতে পারেন, ইচ্ছা করলে এদিকে দিতে পারেন। একটু খেয়াল করে দেখেন আমার বুকের যে ড্রপ শ্যাডোটা আছে সব এটা কিন্তু এই পাশে, তাই না? তো আমাকে ওইটাও তো এই পাশেই দিতে হবে। সো আমি যদি এই পাশে দিতে চাই আমাকে এটা ঘুরাইতে হবে, তাই না? আস্তে আস্তে করে যখন ঘুরাবেন তখন দেখেন অটোমেটিকলি আমার বুক যে জায়গাটা আছে এখানে চলে আসছে। ওকে ফাইন, আমি যদি এতটুকু রাখি বা আরেকটু যদি স্প্রেড করতে চাই, আমি যদি আরেকটু স্পিড করতে চাই করতে পারেন। আপনি যদি কমাতে চান কমাতে পারেন, আপনি যদি ডিস্টেন্স বাড়াতে চান ডিস্টেন্স বাড়াতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন। ওপাসিটি যদি কমাতে চান কমাতে পারেন। বুঝতে পারছি কথাটা? এভাবে করে আপনি সবকিছু রেডি করার পর আপনি কি করলেন, ওকে করে দিলেন। ওকে করার পর একটু একটা ড্র্যাগ শ্যাডো চলে আসছে। আমি যখন এই জিনিসটাকে কন্ট্রোল জে দিয়ে আবার কপি করলাম, একটু খেয়াল করে দেখেন আরেকটা অপশন চলে আসছে। আমি একটু দূরে সরিয়ে দিই, এখানে আরেকটা চলে আসছে। আমি কি করলাম, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, কপি করে আরেকটু এই পাশে নিয়ে গেলাম। অর্থাৎ আমি একটার পর একটা নিয়ে আসতেছি, আবার কি করতেছি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করতেছি, আমি একটু এই পাশে ইউজ করতেছি। আপনি ইচ্ছা করলে এভাবেও কাজটা করতে পারেন, আবার ইচ্ছা করলে আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনি কাজটা করতে পারেন। সেই সিস্টেমটা কি, আপনি যদি ডিরেক্ট এটা সহ কপি করেন, ডিরেক্ট এটা সহ কপি করেন তাহলে আপনার তো অটোমেটিকলি আসতেছে। আর যদি কপি না করে যদি শুধু লেয়ার নেন, শুধু লেয়ার নেওয়ার পর আপনি কি করতে পারেন, এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, একটু খেয়াল করবেন একটা অপশন দেওয়া আছে কপি লেয়ার স্টাইল। কপি লেয়ার স্টাইলের মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি গেলাম রাইট বাটন ক্লিক করবেন, এখানে লেখা থাকবে পেস্ট লেয়ার স্টাইল। তা আপনি যতগুলো লেয়ার ধরবেন একসাথে ইচ্ছা করলে সবগুলো লেয়ার ধরে আপনি যদি পেস্ট করে দেন, প্রত্যেকটার মধ্যে অটোমেটিকলি একই লেয়ারের স্টাইলগুলো অটোমেটিকলি চলে আসবে। আপনি ইচ্ছা করলে এভাবেও কাজটা করতে পারেন। আপনি যদি এখান থেকে আরো কয়েকটা চান, আমি এখানে আরো কয়েকটা দিতে চাচ্ছি, দেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরকম করে আমি অনেকগুলো তৈরি করলাম, দেখেন 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো তৈরি করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এস ইউজ করেন, যেহেতু এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্টের অপশনটা। তো আমি এটাকে অফ করে দেই। একটু খেয়াল করে দেখেন আমি যে স্মার্ট অবজেক্টের অপশনে ইউজ করছি আমার এখানে চলে আসছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমাকে কেন এটার মধ্যে স্মার্ট অবজেক্টটা করতে হবে। এই কারণে করবেন, আপনি যখন এখানে নর্মাল ভাবে ইউজ করবেন তখন অনেক সময় বোঝা যায়। প্লাস হচ্ছে আমি জিনিসটার মধ্যে এখানে দেখাই দিই আপনাকে, আমি এটার উপর করতে চাচ্ছি একটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এটা আসছে। আসার পরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ছোট করলাম, ছোট করার পর এটাকে আমি কাস্টমাইজ করলাম। আমি মনে করেন এইভাবে করতেছি আর কি, জিনিসটা দেখানোর জন্য এই করলাম। করার পর যখন এখানে পেস্ট করতেছি এখানে রাখলাম, একটু খেয়াল করে দেখেন পাশের একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এখানে আমার একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে না, কারণ এটা এর মধ্যে সেট করা আছে। এই জন্য আপনি যখন যদি এটাকে ডিরেক্ট স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করে কাজ করেন তাহলে সবচেয়ে বেটার হয়। ক্লিয়ার? যাতে আমার এই বক্সগুলি 4 5টা 6টা যাই থাকুক না কেন আমার লেয়ারগুলো একটা লেয়ারের মধ্যে চলে আসতেছে। পরবর্তীতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি চান যে এডিট করার প্রয়োজন নাই, আপনি এটাকে রাস্টারাইজ করে নরমাল একটা ইমেজে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। এখন এই যে আমি ফার্স্ট পার্টটা আমার শেষ হয়ে গেছে, আমি ব্যাক পার্টটা করতে যাচ্ছি। আবার আমি কি করতেছি, এখান থেকে এই ফাউন্টেন পেনটা আমি কি করতে যাচ্ছি, এখান থেকে নিতে চাচ্ছি। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, সরি কন্ট্রোল সি দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। আমি এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটাকে আমি একটু কার্ভ করে নিয়ে রাউন্ড করে, অর্থাৎ আমি মধ্যের যে জায়গাটা আছে মধ্যের জায়গাটার মধ্যে ইউজ করতে চাচ্ছি, ছোট করি, ওকে করে দিই, এখানে রাখি। এখানে রাখার পর যদি আপনি এখানেও যদি শ্যাডো ইউজ করতে চান, যেহেতু আমার একটা শ্যাডো আছে, সো দ্যাট এটার মধ্যে যদি পরে এটার মধ্যে পড়বে, তাই না? এটাকে সিলেক্ট করেন, এফএক্স এ যান, ড্রপ শ্যাডোতে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি এর আগে যে অপশনটা ইউজ করছে এটা চলে আসছে। এখানে 30 এর জায়গায় আমি কি করতেছি 90 ডিগ্রি করে দিচ্ছি। 90 ডিগ্রি করলে আমার এই পাশে ড্রপ শ্যাডোটা চলে আসবে। করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা নিয়ে এটা এখানকার শ্যাডো ভিটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু স্মার্ট অবজেক্টে করি না, যার ফলে এখানে ক্লিক করলে এটা আপনার চলে আসতেছে। সো দ্যাট এটা আমি যেটা করতে হবে ডিলিট করে দিতে হবে, এটার মধ্যে ডাবল ক্লিক করেন, এইখানে কাজ করতে হবে আমাকে, এটার মধ্যে কাজ করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেন,
একটু ছোট করে নিই। অ্যাপ্লাই করি, এখানে রাখি, বা এখানে যদি আপনি চান এখানে রাখতে পারেন, এখানে যেখানে ইচ্ছে এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে রাখেন, রাখার পরে আমাদের ড্রপ শ্যাডো ইউজ করেন। আচ্ছা, একটু আগে যে কাজটা করছিলাম ওই কাজটা যদি আমি করে দেখাই কি হয় দেখেন। রাইট বাটনটা ক্লিক করেন, কপি লেয়ার স্টাইল ইউজ করেন, এটা আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন অটোমেটিকলি আমার লেয়ার স্টাইল চলে আসছে। ওকে ফাইন, কন্ট্রোল এস ইউজ করে ফেলি কারণ আমি আর এটা কাজ শেষ। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্যাক পার্টটা রয়ে গেছে, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। এগুলো আমার যেহেতু আমার প্রয়োজন নাই এখন, আমি এগুলোকে অফ করে দিই। এখানে যাই, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, ব্যাক পার্টটা আমি নিয়ে আসতেছি, ছোট করে ফেলি, অ্যাপ্লাই করি। আমি একটু এখানে নিয়ে অ্যাকুরেট সাইজটা দেখতে যাচ্ছিলাম যে এটার সাথে সাইজ মিলতেছে কিনা। ওকে আছে, এখানে রাখেন, একটু খেয়াল করে দেখেন উঁচু নিচু হয়ে আছে, খেয়াল করছেন উঁচু নিচু হয়ে আছে। এখন উঁচুটাকে ঠিক করতে হলে আপনাকে যেটা করতে, এডিটে যেতে হবে, ট্রান্সফর্মে যেতে হবে, ডিস্টোর্টে যেতে হবে, গিয়ে আপনি এটাকে বসান। আমি বসাতে পারি, এভাবে আপনি বসাতে পারেন। ওকে ফাইন, এখানে রাখলাম। এই হচ্ছে আমার ব্যাক পার্টটা। যদি এখান থেকে ইউজ করতে চান এখানে, বা এখান থেকে ইউজ করতে চান যেখানে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই করে দিই, দেওয়ার পর এটাকে সিলেক্ট করেন। আমি যদি এখন রাইট বাটন ক্লিক করে অনেকগুলো কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে আমি অনেকগুলো কপি করি, দেখেন 1 2 3 4 5 6 7, এখানে আছে কয়টা 1 2 3 4 5 6 7, 7টাই আছে। এখন যদি এগুলি সবগুলো সিলেক্ট করি দেখি হয় কিনা। সবগুলো যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট বাটন ইয়া করে পেস্ট লেয়ার স্টাইল যদি আমি ক্লিক করি, দেখুন প্রত্যেকটা মধ্যে পেস্ট লেয়ার স্টাইল চলে আসছে। এখন একটা একটা করে ধরি, এটাকে ধরি, ধরার পর আমি একটু কি করতেছি দূরে নিচ্ছি, একটু এই পাশে নিলাম, আবার এটাকে ধরেন আর একটু দূরে নেন, আবার এটাকে ধরেন, আবার এটাকে ক্লিক করেন। অর্থাৎ আপনি যদি একবারে কাজটা করতে চান এভাবে করতে পারেন, আবার আপনি যদি চান আলাদা আলাদাভাবে করবেন, ইচ্ছা করলে আলাদা আলাদাভাবেও আপনি করতে পারবেন। আর একটু সরানো দরকার। এখানে একটু খেয়াল করে দেখেন, একসাথে করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার মুভ করতে বা গা করতে আপনার সমস্যা হবে। এই জন্য যদি আলাদা আলাদা করেন সবচেয়ে বেটার হয় আর কি। একটা একটা করে করলে আপনি একদম অ্যাকুরেটলি পরিমাপ মতো কাজটা করতে পারেন। এই করে দিলাম। এইভাবে আপনি ইচ্ছা করলে একটা মকআপ রেডি করে, এখন যদি কন্ট্রোল এস ইউজ করি, এস ইউজ করার পর একটু খেয়াল করে দেখেন আমার এখানে টোটাল জিনিসটা অপশনটা চলে আসছে। আমার যদি এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি রাস্টারাইজ লেয়ার করে ফেলি, আমার নরমাল একটা লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে। এটা বুঝতে পারছিস, অ্যাজ ইউজুয়াল একটা ইমেজ হিসেবে এখানে আপনার হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এই কাজটাও করতে পারি। করে যেহেতু আমার জাস্ট দেখানো দরকার যে আপনার কাজটা হওয়ার পর কেমন দেখা যাবে, এই জিনিসটা জাস্ট দেখানো দরকার, এর জন্য আমি কাজটা করে দিচ্ছি আপনাকে। আপনি এবার দেখেন যে কেমন লাগবে। আমি সিঙ্গেল মকআপ আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যানার অথবা ট্রাইফল ব্রুশিয়ার অথবা আপনার যদি ফ্লায়ারের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয়, আপনি যেটাই প্রয়োজন হোক না কেন, আপনি যখনই গুগলে যাবেন এই রিলেটেড ইমেজ পাবেন। সাপোজ মনে করেন আমি আপনাকে একটা ব্যানারের অপশন দেখাই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। আমি ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এখান থেকে আমি একটা ব্যানার ইউজ করতেছি, ডাউনলোড করে রাখছিলাম, কোথায় আছে, একটু খেয়াল করে দেখেন। আমি সিঙ্গেল একটা খালি একটা ব্যানারের একটা বিলবোর্ডের একটা অপশন নিয়ে রাখছি, বুঝতে পারছি। আমি চাচ্ছি আমার মকআপ করব, কিন্তু আমার কোনো কারণে আমি মকআপ ডাউনলোড করতে পারিনি। সেক্ষেত্রে আমি এরকম একটা ইমেজ দিয়েও মকআপটা করতে পারি। আমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে কনভার্ট করতে হবে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন। আপনি যে ইমেজটাকে এখানে ইউজ করতে চাচ্ছেন, যে ব্যানারটাকে এখানে ইউজ করতে চাচ্ছেন, ওই ব্যানারটাকে আপনাকে ওপেন করতে হবে। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার একটা ব্যানার, দেখে আছে কিনা দু একটা,
তাকে তো হইল এই একটা ব্যানার আছে, এই ব্যানারটাকে আমি ওখানে অ্যাড করতে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন এখন কেমন দেখা যাচ্ছে আর ওই সময় কেমন দেখা যাবে একটু খেয়াল করবেন। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। যেহেতু আমি এটাকে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করছি, রাইট বাই ডাবল ক্লিক করেন, এখানে এসে ওপেন হয়েছে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেন। পেস্ট করার পর হালকা একটু ছোট করে নেন যাতে আমি আপনার অ্যাড করতে পারি। সিলেক্ট করেন, এডিটে যান, এডিটে গিয়ে ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে ডিস্টোর্টে যান, ডিস্টোর্টে গিয়ে এখানে ক্লিক করেন। ক্লিক করে কর্নারগুলো আপনি মিলিয়ে নেন। এখানে একটু জুম করে কাজ করলে সবচেয়ে বেটার হয়। এই হচ্ছে আমার ব্যানারটা রেডি হয়ে গেছে। আমি কি করতেছি, ক্লিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর এখন যদি আমি কন্ট্রোল এস ইউজ করি, এস ইউজ করার পর একটু খেয়াল করে দেখেন এখানে আমার কি আসছে, বুঝতে পারছি যে আমি এভাবে ইচ্ছা করলে একটা মকআপ রেডি করে ফেলতে পারি আমার প্রয়োজন হলে, যেহেতু আমি মকআপ পাচ্ছি না। কারণ ওর এটার ক্ষেত্রে যে মকআপটা আপনি করবে প্লেস করবেন ঠিক এইটাই আসবে। সে হয়তো কোথাও দাঁড়ায় আছে বা কোথাও অ্যাড করা আছে, সেখানে আপনার এই মকআপটা রেডি হয়ে থাকবে, তাই তো? এটার জন্য হয়তো আপনাকে একটা ঠিক করতে হবে, এই যে আমি ডিস্টোর্ট দিয়ে টানাটানি করলাম, ঠিক করলাম, ওটার ক্ষেত্রে হয়তো ঠিক করতে হবে। আমার মনে হয় এই কর্নারটা একটু কম বেশি আছে মনে হয় আর কি, দেখি তো। হ্যাঁ, এই কর্নারটি একটু প্রবলেম ছিল, এই জন্য আপনার এই পাশটা একটু উঁচু হয়েছিল, বুঝতে পারছি? আচ্ছা, এভাবে আপনি চাইলে একটা মকআপ রেডি করতে পারেন। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন দয়া করে আমার যদি এখন ট্রাইফোল ব্রুশিয়ার একটু খেয়াল করে দেখেন, ট্রাইফোল ব্রুশিয়ার যদি আপনি ইউজ করেন, আপনি এখানে ব্যানার লিখলেন, ব্যানার লিখে ব্যানার তো আমরা অলরেডি ইউজ করছি। ট্রাইফোল ব্রুশিয়ার যদি আমরা ইউজ করি, ট্রাইফোল ব্রুশিয়ার যদি আমরা ইউজ করি একটু খেয়াল করে দেখেন, যদি আমি মকআপ না পাই সেক্ষেত্রে আমি কি করতে পারি, এইখান থেকে একটা নিয়ে এটার উপরেই মকআপ করে দিতে পারবো। হ্যাঁ, আপনাদেরকে কিভাবে এই যে কার্ডগুলো আছে, কার্ডগুলো কিভাবে কি করতে হয় আমি সব দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? তা আমরা ইচ্ছা করলে করতে পারি, যেহেতু আমরা একটা পর একটা করব, সবগুলো দেখায় দেখায় করব। আমরা যদি না পাই সেক্ষেত্রে এই সিস্টেমে কাজ করতে হবে। আমরা যে কাজগুলো করব, অর্থাৎ আমাদের যে পরীক্ষার সময় যে হোমওয়ার্কগুলো আছে, টোটাল যেগুলো আছে সেটার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর করে একটা কথা বলছেন। এর মধ্যে যেহেতু আমাদের একটা ইউআই ডিজাইনের একটা ছিল, পার্ট ছিল, আপনাদের যেই কোর্সটা আছে সেই কোর্সটার নাম ছিল হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, এরপর হচ্ছে আপনার অ্যান্ড ওয়েব ইউআই ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ইউআই ডিজাইন, এই কথাটা ছিল হচ্ছে আপনাদের কোর্সের নেম। আমরা গ্রাফিক্সের মধ্যে যা যা দেখতেছি সেগুলোর মধ্যে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর দেখতেছি। এই ফটোশপ দিয়েই তৈরি হয় হচ্ছে আপনার ইউআই এর যে টেমপ্লেটটা আছে সেটা। এটা যে আপনার ইলাস্ট্রেটরে তৈরি হয় তা কিন্তু না, ইলাস্ট্রেটর আপনি তৈরি করতে পারেন, ইচ্ছা করলে এখান থেকে আরজিবিতে কনভার্ট করে কাজটা করতে পারেন যদি আপনি ইলাস্ট্রেটরে এক্সপেরিয়েন্স হন। এখানে যে ইউআই কথাটা লেখা আছে, ইউআই কথাটার মধ্যে ইউজার যে অপশনটা আছে, ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস কথাটা আছে, যেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর আমি যখন ইন্টারফেস করলাম তখন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ একটা অবয়ব চলে আসছে যেটা থেকে আমি দেখতেছি, তাই তো? আর ইউজার কথাটা হচ্ছে আমি হচ্ছে যিনি ব্যবহার করতেছেন উনি হচ্ছে একজন ইউজার, ঠিক আছে? আমি যেটা ব্যবহার করতেছি, যাকে দেখতেছি সেটা হচ্ছে ইন্টারফেস, আর আমি হচ্ছে ইউজার, এই দুটো মিলে হচ্ছে ইউজার ইন্টারফেস। আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ইউজার এক্সপেরিয়েন্স, যিনি ব্যবহার করবেন তার যে ইচ্ছা শক্তি আছে বা তার যে আপনার এই অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতা সম্পর্কে যে জিনিস বলা হয় সেটা হচ্ছে আপনার ইউজার এক্সপেরিয়েন্স। এর মধ্যে একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনার ক্লিয়ার বুঝে যাবেন, যেটা আপু দেওয়ার চেষ্টা করছিল হয়তো বুঝাইতে পারেনি, উনি হয়তো অন্যভাবে বলছে। আমি একটা বাসা নিচ্ছি, আমি নতুন একটা বাসা নিচ্ছি, আমার অনেকগুলো মালামাল আছে,
ঠিক আছে, এখন আমি বাসাটা সাজাবো, এখন এই যে বাসাটা যে আমি সাজাবো, আমি ঢুকলাম ফার্স্ট রুমে, আমি ঢুকে যদি ফার্স্ট রুমে যদি আপনার খাট এইটা সেটা সেটা রেখে দেই, গ্যাঞ্জাম করে রাখি, এরপর আবার ভিতরের রুমে গেলাম, ওইখানে পুরো খালি রাখলাম প্রায় অল্প স্বল্প কিছু দিয়ে, আবার আরেক জায়গায় গেলাম, ওইখানে গিয়ে আমি কি করতেছি অল্প স্বল্প রেখে শেষ করে ফেললাম। যখন একটা মানুষ ঢুকবে প্রথমে বলবে যে গেট আপটা সুন্দর হয়নি, তাই না কথাটা? এই একটা কথা। যখন ভিতরে যাবে তখন বলবে এখানে আরো কিছু দেওয়া যাইতে পারতো। যখন ওই পাশে যেত তাহলে আপনি কিচেন রুমটারে তো বেডরুম বানায় ফেলছে। বুঝতে পারছি কথাটা? এটার একদম বাস্তব উদাহরণ। অর্থাৎ আমি যে আমার বাসাটা তৈরি করছি, আমার যে জিনিসটা আছে এটাকে আমি কিভাবে সাজাবো, আমার একটা ফুলের দানি আছে, কোথায় রাখলে এটা সুন্দর দেখা যাবে, কোথায় রাখলে এটা অ্যাকচুয়ালি রাখার মতো জায়গা হবে, যে এখানে ঢুকার পরে মানুষটা বলবে যে না এই জায়গায় জিনিসটা সুন্দর আছে। এই যে জিনিসগুলো অর্গানাইজ করা বা আমি একটা ধারণা পোষণ করা যে এইটা এখানে কাজ করলে ভালো হয়। যেমন আপু একটা কথা বলছে, যেমন কারণ বাজারে উনি একজন আসছে, এখানে আশেপাশে অনেক স্কুল আছে, স্কুলের জন্য আমি যেটা করতে পারি আমার ওয়েবসাইটের মধ্যে একটা টিফিনের ব্যবস্থা করতে পারি, যে আপনার আশেপাশে একটা টিফিনের ব্যবস্থা আছে, তাই না কথাটা? অর্থাৎ কোথায় কোনটা লাগবে, কোন জায়গায় কোনটা দিলে ভালো হবে, ঠিক আছে, কিভাবে সাজালে আপনি জিনিসটা বুঝবেন, কিভাবে সাজালে আপনি জিনিসটা পাবেন, খুব ইজিলি আপনার কাছে চলে আসবে। যখন এই জিনিসগুলো আপনার করা হয়, সার্ভে করে যখন একত্রিত করে একটা প্ল্যান তৈরি করা, এই যে সিস্টেমটা আছে এটার নাম বলা হচ্ছে আপনার ইউএক্স, ধারণা পোষণ করা, সবকিছু নিয়ে একটা ধারণা মেনটেন করে এটাকে বলা হয় ইউএক্স। আর ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউআই এর কাজটা হচ্ছে সবকিছুকে একত্রিত করে একটা আউটপুট বের করে দেওয়ার যে অপশনটা, এটাকে বলা হয় ইউআই ডিজাইন। বুঝতে পারছি কথা? এই আমরা যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, যে কোনো ওয়েবসাইটে আপনি যান না কেন, যাওয়ার পরে যে ইউএক্স গুলো আসছে, যে ইন্টারফেসটা আসে, এই যে আমি একটু আগে যে সবসময় যেটা ইউজ করি, গ্রামীণ ফোন দিয়ে যে আমি সার্চ করি, আমি এই যে ঢুকলাম একটা ওয়েবসাইটে, ওয়েবসাইটে ঢোকার পর এই যে আপনার জ্ঞাটা আছে, আমার সামনে যে ইন্টারফেসটা আসছে এটা একদম তৈরি করছেন না, এই যে তৈরি করছেন, উনি কি ইচ্ছা করলে এই জিনিসটা এখানে ইউজ করতে পারতেন না? উনি ইচ্ছা করলে এই জিনিসটা নিচে ইউজ করতে পারতেন না? এখানে মোবাইল না দিয়ে উনি ইচ্ছা করলে যদি এটা খালি রাখতে পারতেন না? কিন্তু উনি চিন্তা করছেন এই জায়গায় এটা দিলে বেটার হবে, কাস্টমার বুঝতে পারবে ওরা কি চাহিদা, উনি এটা পাবে। এখানে আমি ফ্লেক্সিবল এইগুলো এই কারণে রাখছে, এই সব মানুষ ইউজ করে বেশি, যাতে হাতের কাছে পায়, এবং হাতের কাছে পাওয়ার কারণে উনি এমন জায়গায় ইউজ করছেন যাতে মানুষের আই ক্যাচিং হয়। বুঝতে পারছি? যাওয়ার সাথে সাথে যাতে আমি পেয়ে যাই জিনিসটা, এই যে ধারণাটা পোষণ করা, এই জায়গায় এটা দিলে মানুষটা দেখবে, মানুষটা বুঝবে, এইটাকে বলা হয় ইউএক্স। সাজানোর যে সিস্টেমটা এটাকে বলা হয় ইউএক্স। এরপরে এটার যে আউটপুটটা আসবে, অর্থাৎ ভিতরের থেকে আমরা যেটা দেখতেছি এটার নাম হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস। অর্থাৎ আমি একজন ইউজার, আমার সামনে যে জিনিসটা আছে তার নাম হচ্ছে ইন্টারফেস। এজন্য আগে যেটা করতে হয়, আপনি কোথায় কোনটা কাজ করবেন, কিভাবে করবেন, এই যে পরিকল্পনা করতেছেন, আপনার মধ্যে যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে দেখবেন আপনি ওটা নিয়ে কখনো আগাতে পারবেন না। ঠিক আছে? সাপোজ মনে করেন আপনি ইউআই একটা ডিজাইন তৈরি করতেন, আপনি অনেক টাকার মালিক, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি কি করলেন, আজকে আমি একটা ব্যবসা করব, কিন্তু আপনার কোনো ধরনের পরিকল্পনা নাই। আপনি দেখতেছেন সামনে দিয়ে যাচ্ছেন, একটা মুদি দোকানে অনেক ভিড়, আপনি চিন্তা করলেন যে পাশেই যদি আমি একটা দোকান দিই তাহলে ওর থেকে আমার বেশি ভিড় হবে, যেহেতু আমি ওর কাছ থেকে বড় লোক, টাকা বেশি, আমি এখানে দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। আসলে কি তাই? ওর যে করার মানে ক্ষমতা, কাস্টমার হ্যান্ডেল করার ক্ষমতা আপনার সেটা নাও থাকতে পারে, তাই তো কথাটা? এই যে পরিকল্পনা যে নাই, এই পরিকল্পনা না থাকার কারণে যে কাজটা হয় ওইটা হচ্ছে লস। বুঝতে পারছি? আর পরিকল্পনা না থাকার কারণে আমি হুটহাট করে একটা কাজ করে ফেলবো, করার পরে যে কাজটা হয় এর কারণে আউটপুটটা আসে বাজে। আমি আপনার কাছে গেলাম, আপনার দোকানে গেলাম, যাওয়ার পর আপনি আমি যখন ফার্স্টে বললাম যে ভাই আপনি একটা সাবান দেন, বলেন যে কি সাবান, লাক্স সাবান দেন, নাই। আচ্ছা ঠিক আছে, আপনি লাইফবয় সাবান দেন, নাই। কি আছে? কক্সকো সাবান আছে আগের দিনে। ভাই এটা তো চলবে না, কালকে কিন্তু আমি আর আপনার এখানে আসবো না, আগামীকালকে আপনার এখানে কখনো আসবো না, কারণ আপনি পরের দিন ঠিকই আনছেন, কিন্তু আমি আর আপনার দোকানে আসবো না। এই কারণে আসবো না, আমি যেহেতু একবার বাধা খাইছি। এই কারণে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আমার একটা ইন্টারফেস সাজালাম, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, কিন্তু আমি যতই আপডেট করি না কেন, আমার যদি একটা প্ল্যান না থাকে যে আমার কাস্টমারকে আমি এই জিনিস প্রোভাইড করব। এই যে গ্রামীণ ফোন, সে এখানে যা আছে দেখেন এখন মোবাইলে প্রোভাইড করতেছে, কারণ সে চিন্তা করছে আমি যদি এটার সাথে যদি এটা দেই মানুষ অনেক বেশি খাবে। যদি একটা কোম্পানির কাছে যায় সেটার দাম 18,000 টাকা, আমি যদি গ্রামীণ ফোন কাস্টমার কাছ থেকে 14-15,000 টাকায় দিতে পারি, কাস্টমার আমার কাছ থেকে সিমও নিবে, ফ্ল্যাক্সিও করবে, প্লাস হচ্ছে মোবাইলটাও নিবে। এই যে প্ল্যানিং করে যে কাজটা করা, এটার নাম হচ্ছে ইউএক্স, এরপর হচ্ছে আপনার ইউআই। বুঝতে পারছি? আমরা যখনই কোনো কিছু
কাজ করব, কাজ করার আগে আমাকে প্ল্যান করতে হয়। প্ল্যান, উইদাউট প্ল্যান আপনি কোনো কিছুই কাজ করতে পারবেন না। এইখানে একটু খেয়াল করে দেখেন, আপনাদের যে 15 এবং 16 নাম্বার যে ক্লাসটা আপনাদের দেখানো আছে, সেই একদম ফার্স্টে যে অপশন দেওয়া আছে ওয়েব ইন্টারফেস ডিজাইন। ওয়েব ইন্টারফেস ডিজাইন আমরা কিন্তু এই যে এটা যে দেখতেছি, এটা কিন্তু ইউআই টেমপ্লেট বলা হয়। এটাকে বলা হয় ইউআই টেমপ্লেট, ইউজার ইন্টারফেস টেমপ্লেট। যেহেতু আপনার লাস্ট অপশন মানে লাস্ট অবধি একটা আউটপুট আসছে, এইজন্য এটাকে বলে টেমপ্লেট। এই টেমপ্লেটটা যেটা আছে, এই টেমপ্লেটটা আপনার বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। আপনার বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। এই ক্যাটাগরি সম্পর্কে একটু আলাপ করতেছি, আমাকে একটু সময় দিয়ে। এই যে আমার সামনে দুইটা ইন্টারফেস খোলা আছে, এগুলো কিন্তু আপনার ডেমো ভার্সন ইউজ করা, অর্থাৎ যিনি বানাইছেন বানিয়ে এই যে আপনার ইনভেটর একটা অপশন আছে, ইনভেটর মধ্যে আপনি ইচ্ছা করলে এটা কি করতে পারেন, ইনভেটর মার্কেটের মধ্যে এটা আপনি দিতে পারেন অ্যাজ এ মার্কেট প্লেস হিসেবে। এখানে আপনার যারা গ্রাফিক্স ডিজাইনাররা আছে, বিভিন্ন কোম্পানিরা আছে, এখানে আসেন, এসে ওনারা ইন্টারফেস চয়েস করেন, চয়েস করে ইচ্ছা করলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা লেখা আছে বাই নাও, খেয়াল করছেন? আমি যেখানে বাই নাও ক্লিক করি, অর্থাৎ আমার এই ইন্টারফেসটা ভালো লাগছে, আমি যদি বাই নাও ইউজ করি, এখানে আপনার অ্যাড চার্ট আছে, বাই নাও আছে, কত ডলার আছে, আর দেখেন $59 এটা আপনার একটা ইন্টারফেস আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা ইচ্ছা করে কিনতে পারেন। এটা যেটা করে সেটা হচ্ছে এখানে তৈরি করে আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, যেহেতু এখান থেকে আপনি বিক্রি করবেন, এখানে আপনাকে অ্যাড করতে হলে কিছু টাকা ইনভেস্ট করতে হয়। আপনাকে ইনভেস্ট করার পরে আপনি একটা টার্ম এন্ড কন্ডিশন দিয়ে, অর্থাৎ আপনাকে $20 বা $30 নিল, 1 বছরের জন্য আপনি এখানে ইউজ করতে পারবেন, আর 1 বছর পর আপনাকে রিনিউ করতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে আপনার ইন্টারফেসগুলো আছে, ইন্টারফেসগুলোর মধ্যে কয়েকটা অপশন, দুইটা ক্যাটাগরি আছে। দুইটা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে আপনার মাল্টি পেজের একটা অপশন আছে, আর একটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কোনটা আর মাল্টি পেজ কোনটা একটু খেয়াল করে দেখি। আমি একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ওয়েবসাইটের ইন্টারফেস। এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, জাস্ট হচ্ছে আপনার রেডি করা আছে। কারো যদি ইচ্ছা হয় এখান থেকে উনি নিয়ে এটাকে কাস্টমাইজ করবে। এটার কাজ হচ্ছে এখান থেকে নেওয়ার পর যিনি ডেভেলপার আছেন, এই ডেভেলপার এটাকে অ্যাক্টিভ করে দেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই টোটাল যে জিনিসটা আমি গেলাম, টোটাল যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন, টোটাল একটা পেজের মধ্যে আছে না? আচ্ছা, নরমালি আমি যদি এখন এই সার্ভিসের মধ্যে ক্লিক করি, সার্ভিসের মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, একই পেজের মধ্যে থেকে আমাকে জাস্ট একটু উপরের দিকে নিয়ে সে সার্ভিসের অপশনে নিয়ে গেছে, তাই তো? আবার একটু খেয়াল করে দেখেন, রোড ম্যাপের মধ্যে যখন আমি ক্লিক করতেছি, সে আমাকে রোড ম্যাপের অংশতে নিয়ে গেছে। আবার কি করলাম, এক্সপার্টের মধ্যে ক্লিক করলাম, সে এক্সপার্টের মধ্যে নিয়ে গেছে। আবার ব্লগে ক্লিক করলাম, সে ব্লগের মধ্যে নিয়ে যাচ্ছে। কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলাম, কন্ট্যাক্টে নিয়ে গেছে। আবার যদি আমি হোমে ক্লিক করি, সে একটু খেয়াল করে দেখেন, একই পেজের মধ্যে অটোমেটিক্যালি সে আমাকে উপর থেকে নিচে নিয়ে আসবে। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, অর্থাৎ একটা পেজের মধ্যে সীমাবদ্ধ। আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে অটোমেটিক্যালি সে আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ এখানের সাথে তার লিংক করা আছে, একই পেজের মধ্যে লিংক করা আছে। আপনি যেখানে ক্লিক করবেন না কেন, এই একই পেজের মধ্যে রেখেই সে আপনাকে তার অবস্থানে নিয়ে যাবে। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আর মাল্টি পেজ হচ্ছে, এই হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এখান থেকে আপনি ইচ্ছা করলে কিনতে পারেন, এখানে যে ইভেন্টে গা করা আছে। আমি যখন পেজে ক্লিক করলাম, পেজে গিয়ে যখন অ্যাবাউট আছে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন, এটা রিলোড দিছে, খেয়াল করছেন? একটু রিলোড হয়ে এসে আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে। যখনই রিলোড হবে তখন হচ্ছে আপনার এটা মাল্টি পেজ ইউজ করে। এখানে যখন ইউজ করতেছে তখন মাল্টি পেজ ইউজ করে। এখানে আবার ব্লগে গেলাম, ব্লগ থেকে ক্লিক করে একটু দেখেন, লোড হচ্ছে, লোড হয়ে এসে আমাকে কি করতেছে, ব্লগে নিয়ে গেছে। এই যে লোড হচ্ছে, অর্থাৎ শাফলিং হচ্ছে, পেজ আপ হচ্ছে। ও কিন্তু একই পেজের মধ্যে আমাকে আরেক জায়গায় নিয়ে যায় নাই, সে যেটা করছে আরেকটা পেজ ওপেন করে আমাকে নিয়ে গেছে। এটাকে বলা হয় মাল্টি পেজ। ক্লিয়ার? এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, একজন ইউআই ডিজাইন মানে একজন গ্রাফিক্স ডিজাইনের সাথে ইউআই ডিজাইনের সম্পর্ক কি? গ্রাফিক্স ডিজাইনের সাথে ইউআই ডিজাইনের সম্পর্কটা হচ্ছে, ইউআই যে কথাটা থাকে সেটা হচ্ছে আপনি ডিজাইন কনসেপ্টটা করে দিবেন। অর্থাৎ আপনি এই যে কাজ দেয়ালটা আছে, এই দেয়ালের মধ্যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এরকম করে একটা ডিজাইন রেডি করে দিলে যে এইভাবে যদি আপনি এই দেয়ালটাকে সাজান, জিনিসটা সুন্দর হবে। ক্লিয়ার? ঠিক একই ভাবে যখন একজন গ্রাফিক্স ডিজাইনার একটা ইউআই ডিজাইন তৈরি করে, সে এইভাবে টোটাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেয়, টোটাল একটা টেমপ্লেট তৈরি করে দেয়, একদম টোটাল একটা টেমপ্লেট। এখন আপনার যে কোম্পানি আছে, আপনার যে ওয়েবসাইট প্রয়োজন আছে, সাপোজ মনে করেন এটা একটা হোটেল নিয়ে যা করা, এই হোটেলে যতগুলো ক্যাটাগরি আছে, খাবার থেকে শুরু করে
তারপর হচ্ছে আপনার স্পা থেকে শুরু করে, কার পার্কিং থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার রুম থেকে শুরু করে, রেন্ট থেকে শুরু করে, অর্থাৎ এই কোম্পানির এই হোটেলের যাবতীয় যত আপনার ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিস দিয়ে সে একটা ইউআই তৈরি করে দিয়েছে। এখন আপনাদের আরেকটা কোশ্চেন, তাহলে কি এটা টোটাল এক পেজে হবে না? এটা যেটা হয় প্রত্যেকটা ওয়েবসাইটে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি দুইটা জিনিস কমন পাবেনই। নাম্বার 1 হচ্ছে মেনু বারটা পাবেন, নাম্বার 2 হচ্ছে আপনার কন্টাক্ট বারটা পাবেন, আর মধ্যেখানে দেখবেন চেঞ্জ হচ্ছে। যেমন এই যে এখানে আমরা গ্রামীণ ফোনটা ওপেন করে রাখছি, এই গ্রামীণ ফোনের মধ্যে এই যে মেনু বারটা যদি আমি ক্লিক করি, মেনু বারটা ক্লিক করে যদি আমি ফ্ল্যাক্সি প্ল্যানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন ফ্ল্যাক্সি প্ল্যানে নিয়ে আসছে আমাকে, ঠিক আছে? একদম নিচে যান, দেখেন এগুলো ইউজ করতে পারবো আমি। আবার এখান থেকে কি করতেছি, আমি রিচার্জে ক্লিক করলাম, সে আবার আরেকটা অপশনে নিয়ে যাবে। এই যে রিচার্জে ক্লিক করলাম, একটু নিচে যাই, এখানে দেখেন কন্ট্যাক্টটা লেখা আছে, আর উপরে দেখেন মেনুটা লেখা আছে। আবার যদি আমি বিজনেসে ক্লিক করি, সে আমাকে বিজনেসে নিয়ে গেছে, একদম লাস্টের দিকে যাবেন, দেখবেন কন্ট্যাক্টটা দেওয়া আছে। অর্থাৎ দুইটা জিনিস আপনি পাবেন 100%। তো এই যে ইউআই ডিজাইনটা যে আপনি তৈরি করবেন, আপনার টোটাল জিনিসটা তো তৈরি করবেন, এটার ক্ষেত্রে থেকে উনি যেটা করবেন, একজন ডেভেলপার বা একটা ডিজাইনার যেটা করবেন, আমার কাজ হচ্ছে এই ডিজাইনটা অ্যাজ এ জেপিইজি হিসেবে, অর্থাৎ একটা ইমেজ হিসেবে আমি ওকে দিয়ে দিব। যদি এটা পিএসডি থাকে, এখান থেকে আমার হেডারটা যাবে, এখান থেকে মনে করেন অ্যাবাউট আস যেটা আছে, এটা হচ্ছে একটা পেজ, একটা পেজে অ্যাবাউট আস থাকবে, অর্থাৎ অ্যাবাউট আস যখন ক্লিক করব তখন অটোমেটিক্যালি আমার একটা পেজে চলে যাবে, ওই পেজের মধ্যে আমার হেডার আর মেনুটা প্লাস হচ্ছে নিচে হচ্ছে আমার কন্টাক্টটা, এই একটা পেজ চলে গেল। আবার যখন নিচের দিকে যাবেন, এই রুম থেকে শুরু করে রুমের উপরে থাকবে হচ্ছে আপনার হেডার পার্টটা। যেহেতু প্রত্যেকটা আপনার ওয়েবসাইটের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন উপরে একটা ব্যানার আসে, ওই রিলেটেড একটা ব্যানার আসে, তো এখানে যেটা করতে হবে, মেনুর সাথে ব্যানারটাও অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে এখানে আপনার মেনুর সাথে ব্যানারটা অ্যাড করে দিব, অর্থাৎ আমার এটা সব জায়গাতেই প্রযোজ্য, এই জিনিসটা সব জায়গাতেই প্রযোজ্য। সাথে এই ব্যানারটা যদি আপনি দিতে চান দিবেন, আর যদি না দিতে চান কোনো প্রবলেম নেই, কিন্তু কন্ট্যাক্টটা থাকে একদম লাস্টে, কি খেয়াল করে দেখেন এই কন্ট্যাক্টটা থাকে। কেন কন্ট্যাক্টটা থাকে? কন্ট্যাক্টটা থাকার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যে পেজে থাকেন না কেন সেখান থেকে যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার এই মুহূর্তে অনেকগুলো পেজ ঘাটতে ঘাটতে দেখেন কি আপনার একটা মোবাইল পছন্দ হয়েছে, এখন আপনি কি আবার ফার্স্ট পেজে গিয়ে কন্ট্যাক্ট করবেন আমার সাথে? তখন দেখা যাবে যে আপনি কত মডেল কত কি এটা আপনি ভুলে যাবেন। আপনি যদি সাথে সাথে ওই পেজে থেকে কন্ট্যাক্ট করেন যে আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি দিতে পারবেন কিনা। এজন্য প্রত্যেকটা জায়গা থেকে যাতে ক্লায়েন্ট বা কাস্টমার যাতে আপনার নক পায় বা আপনার সান্নিধ্য পায়, এজন্য আপনার কন্ট্যাক্ট পেজটা সব জায়গাতে থাকে, এবং ওই পেজ থেকে যাতে আপনি সফল হয়ে যে কোনো পেজে আপনি আসতে পারেন, এজন্য আপনার মেনু পেজটা সব জায়গাতেই থাকে। এই যে ইউআই ডিজাইন আছে, এই ইউআই ডিজাইনের অনেকগুলো সাইজ আছে, এই ইউআই ডিজাইনের অনেকগুলো সাইজ আছে। এই সাইজগুলো আপনার 350 থেকে শুরু করে 360 পিক্সেল থেকে শুরু করে আপ টু 1920 পিক্সেল পর্যন্ত হবে। এখানে আপনার অনেকগুলো অপশন আছে, এখানে হতে পারে আপনার 470, এখানে হতে পারে 660, 640, এখানে হতে পারে 720, এখানে হতে পারে আপনার 960, এখানে হতে পারে 1140, এখানে হতে পারে 1170, এরকম করে আপ টু অনেক এই 1920 পর্যন্ত যায়। 1920 এর পরে আর কোনো ওয়েবসাইটের পরিমাপ যায় না। আগে একটা সময় ছিল যখন আপনার 1920 নিয়ে 1920 পিক্সেল নিয়েই এটা তৈরি করা হতো, আপনার ইউআই ডিজাইনটা তৈরি করা হতো। আর এখন ডিজিটাল যুগের কারণে এটা কমতে 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 এসে গিয়ে পৌঁছেছে হচ্ছে আপনার মাত্র 1200-তে। একটু খেয়াল করে দেখেন, এই যে ইউআই ডিজাইনটা দেখতেছেন, এই ইউআই ডিজাইনে আপনি যেখানেই যান না কেন, যে জায়গাতেই যান না কেন, আমি এখান থেকে হোম পেজে চলে যাই, হোম পেজে চলে যাই, একটু খেয়াল করে দেখেন এই পাশে এতটুকু জায়গা এবং এই পাশে এতটুকু জায়গা খালি আছে, তাই তো? ইমেজটা ইউজ করছে এই পর্যন্ত ঠিকই, কিন্তু আপনার এতটুকু জায়গা খালি আছে, দেখেন এতটুকু জায়গা আপনার খালি রাখছে। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3, অর্থাৎ বর্তমান সময়ের যে লেটেস্ট বুটস্ট্র্যাপটা আছে ওই সফটওয়্যারে তৈরি করা বিধায় এটা হচ্ছে 1200 পিক্সেলের একটা ইউআই ডিজাইন বা আপনার ওয়েবসাইট। আপনাদের একটু খেয়াল করে দেখেন, এর নিচে লেখা আছে যে ইন্টারফেসগুলো দেওয়া আছে যে আপনি কোনটার ক্ষেত্রে কত ইউজ করবেন। একটা ইন্টারফেস তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি নিব 1920। এখন 1920 কোনটা সেটা একটু আগে আমাকে জানতে হবে। 1920 হচ্ছে
আগে একটা সময় ছিল যখন আপনি ওয়েবসাইটে ঢোকার পর স্ক্রল করতে হতো, খেয়াল করছেন কিনা জানি না, স্ক্রল করতে হতো, অর্থাৎ ভিতরে আরো কিছু ছিল, স্ক্রল করলে বের হয়ে আসতো, তাই তো? আগে কিছু ওয়েবসাইট ছিল যে নিচে আপনার স্ক্রলার আছে, স্ক্রল করলে ভিতর থেকে আরো কিছু বের হয়ে আসে। এখন এই স্ক্রল থাকার কারণে অনেকে ভিতরে কিছু প্রোডাক্ট আছে সেই জিনিসটা দেখতো না, কারণ হচ্ছে এটা অনেক লার্জ ছিল, অর্থাৎ 1920 টোটালটাই ছিল। আর এখন আস্তে আস্তে কমতে কমতে যাতে ইন্টারফেসটা আপনার ইউজ হয়, এই জন্য আপনার এটাকে নিয়ে আসছে হচ্ছে আপনার একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আপনার 1200 পিক্সেল। এই 1200 পিক্সেলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমার যে ইন্টারফেসটা আছে, আমি ইন্টারফেসটা অবশ্যই নিব, উইডথটা নিব হচ্ছে 1920 পিক্সেলেই, আর হাইটটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি আপাতত 5000 নিচ্ছি, 5000 নিয়ে আমি জাস্ট ওকে করে দেব। একটু খেয়াল করে দেখেন, একটা লম্বাটে টাইপের ইন্টারফেস আমার সামনে আসছে, ক্লিয়ার? এটার উইডথটা হচ্ছে আপনার 1920 পিক্সেল আর হাইটটা হচ্ছে আপনার 5000 হতে পারে। আমি 5000 দিছি। এখানে যদি 5000 এর জায়গায় 20000 হয় তাতে কোনো মানে অবাক হওয়ার কিছু নাই। এখন আপনার কোশ্চেন থাকতে পারে 20000 কেন হবে? 20000 হবে হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে একটা পেজ তৈরি করতে দিচ্ছে। একটা পেজ বুঝি, আমি অলরেডি গ্রামীণ ফোনের একটা ওয়েবসাইট আছে, গ্রামীণ ফোনের একটা ওয়েবসাইট আছে এবং এখানে অনেকগুলো সেবা চালু আছে এবং অনেকগুলো পেজও আছে। এখন আরেকটা পেজ উনি অ্যাড করতে যাচ্ছেন, আর সেটা হচ্ছে বাই এন্ড সেল, অর্থাৎ আপনি এখান থেকে যে কাস্টমারগুলো সেটগুলো কিনবে, এই সেটগুলো ইচ্ছা করলে সে আবার এটার মধ্যে বিক্রিও করতে পারবে, কোড দিয়ে সে বিক্রিও করতে পারবে, ওইটার জন্য সে একটা পেজ তৈরি করতে পারছে। এখন আপনি একজন ডিজাইনার, আপনাকে বললো তুমি আমাকে একটা পেজের ডিজাইন করে দাও, এখন আপনি কি ওর ফুল পেজটা রেডি করে দিবেন? ওর ফুল পেজটা কি রেডি করে দিবেন? ফুল পেজ বলতে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তা কিন্তু করবেন না। আপনি যেটা করবেন, ওর ইন্টারফেসটার সাথে রিলেটেড করে, অর্থাৎ যেই সব ইমেজগুলো বা যেই সব টাইপের কালারগুলো সে প্রায়োরিটি দিছে ওটাকে সিলেক্ট করে ওইটার সাথে ম্যাচিং করে দেন হচ্ছে আপনি আরেকটা জাস্ট একটা পেজ বানায় দিবেন অ্যাজ ইউজুয়াল এরকম। অ্যাজ ইউজুয়াল আপনি এরকম একটা পেজ তৈরি করে দেবেন, একটা পেজ। একটু খেয়াল করে দেখেন, সাপোজ মনে করেন এটা আমার একটা পেজ, এটা আমার একটা পেজ মনে করেন, অথবা এখানে যান যে কোনো পেজে যান, যে এটা হচ্ছে পেজ, তুমি আমাকে একটা রেজিস্ট্রেশন পেজ বানায় দিবে, বানায় দিবে। আপনি অন্য একটু সামনে যাই, এই যে খেয়াল করে দেখেন, জাস্ট হচ্ছে একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করে দেবে, একটা কর্নার। এখানে খেয়াল করে দেখেন, একটা মিউজিকের জন্য এটা করে দিবা, অর্থাৎ আপনাকে বললো একটা পেজ তৈরি করে দিতে, সেক্ষেত্রে আপনি একটা পেজ তৈরি করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনাকে যদি বলে ফুল ইউআই তৈরি করে দিতে হবে, তখন আমাকে আপ টু বটম টোটাল জিনিসটাই তৈরি করে দিতে হবে। এই যে ইউআই ডিজাইনগুলো আছে, এগুলো যে কি শুধু ওয়েবের জন্য তা কিন্তু না। আমি একটা নতুন অ্যান্টিভাইরাস করছি, লঞ্চ করছি, আপনার একদম নতুন, যেমন ক্যাসপারস্কি কি আছে, বিভিন্ন ধরনের আপনার আছে, এর মধ্যে নতুন মনে করেন আমি একটা কিছু একটা নতুন একটা তৈরি করছি। এখন আমার যে অ্যান্টিভাইরাসটা আছে সেটা শুধু মোবাইলে সাপোর্ট করবে, অন্য কোথাও না, মোবাইলের জন্য সাপোর্ট করবে। কিন্তু আমি যখনই মোবাইলের জন্য করব, কাজ করব, তা আমার ফোনটা যখন ইউজ করবে, সরি আমার অ্যাপসটা যখন ইউজ করবে, ওটার একটা ইন্টারফেস আসবে না, একটা ডিজাইন আসবে না? ওই ডিজাইনটাও কিন্তু একটা ইন্টারফেস, ওই ডিজাইনটাও কিন্তু একটা ইন্টারফেস, অর্থাৎ আপনি ওইটাকে বানায় দিতে হবে। তখন সে বলবে যে আমাকে এই অ্যাপসের জন্য একটা ইন্টারফেস তৈরি করে দাও। অ্যাকচুয়ালি ইন্টারফেসটা হচ্ছে আমি যে ইউজার, আমি আসলে কি দেখতেছি, আমার কি জিনিসটা আউটপুট আসতেছে, ওই জিনিসটা দেখার যে অপশনটা, ওইটা হচ্ছে আপনার ইন্টারফেস, অর্থাৎ দেখার যে অপশনটা সেটাই হচ্ছে। এখন আপনি যে কোনো কিছু আপনি করেন, যে কোনো ধরনের ডিজাইন যে আছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইন্টারফেস। এখন এটা আপনার ওয়েবের ক্ষেত্রেও হতে পারে, আবার এটা কিছু করলে মোবাইলের ক্ষেত্রে হতে পারে। এই যে দেখেন 360 যে আপনার সাইজটা, এটা কিন্তু মোবাইলের জন্য প্রযোজ্য। এখান থেকে বড় হইতে 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 আপনার এ পর্যন্ত আসছে। আমরা মোবাইল ইউজ করি, আমরা ট্যাব ইউজ করি, আমরা 14 ইঞ্চি ল্যাপটপ ইউজ করি, আমরা 17 ইঞ্চি ল্যাপটপ ইউজ করি, আমরা কি করতেছি 21 ইঞ্চি টিভি ইউজ করতেছি, মনিটর ইউজ করতেছি, আবার 72 ইঞ্চি মনিটর ইউজ করতেছি। এই যে রিফ্লেক্ট হচ্ছে, রেসপন্স হচ্ছে, আমার মনে হয় এর আগে আপনাদেরকে দেখাইছি যে এটাকে খুলে ফেললাম, খুলে ফেলানোর পর এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করার পরে যদি আমি একটু বড় করি, এখানে ধরে যদি একটু বড় করি, একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা কিন্তু আস্তে আস্তে রেসপন্স করতেছে।
কোনো কিছু কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখেন আস্তে আস্তে এই যে এখন টোটাল যে আপনার গাটা ছিল, ব্যানারটা ছিল, সে আবার আগের জায়গায় চলে আসছে। আবার যখন গা করতেছে, বড় করতেছে, সে অটোমেটিকলি এক্সপান্ড হয়ে যাচ্ছে। আবার কি করেন, এখানে আনেন, দেখেন আস্তে আস্তে প্যাকেজগুলো নিচের দিকে চলে যাচ্ছে। এখন যদি আমি নিচের দিকে যাই, দেখেন প্যাকেজগুলো পাচ্ছি। এই যে ছোট বড় যে অপশনটা, এটাকে বলে রেসপন্সিভ ওয়েবসাইট। আর রেসপন্সিভ ওয়েবসাইট করার কারণ হচ্ছে এই পরিমাপগুলোকে ফলো করা। কারণ আমি এই জিনিসটাকেই আপনার মোবাইলে আপনি ওপেন করতেই পারেন, যেহেতু আমরা এখন মোবাইল ইউজ করি বেশি। আমি যখন এটাকে আমার মোবাইলে ওপেন করব, সে কি আসলে ঠিকমতো আসবে? এই জন্য সে কি করে, প্রত্যেকটা সাইজে সাইজে এসে এটাকে কাস্টমাইজ করে। কাস্টমাইজ করার পর এটার যে অপশনটা বের হয়, এটাকে বলা রেসপন্সিভ ওয়েবসাইট। আপনি নরমাল একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, $300-200 দিলে আপনাকে খুব সুন্দর মানের, খুবই ভালো উৎকৃষ্ট মানের আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। যখনই আপনি বলবেন যে আপনাকে রেসপন্সিভ ওয়েবসাইট করতে হবে, তখন দেখবেন $600-700-800 আপনি ভালো রেসপন্সিভ ওয়েবসাইটটা পাচ্ছেন না। কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা অপশন আপনাকে সে ফলো করবে, প্রত্যেকটা অপশন। অর্থাৎ 320-এ যখন থাকবে, তখন ওই 320-এর ইন্টারফেসে আসবে। যখন 740, 440, 660, 720, তারপর 960, এই অপশনগুলোতে যখন আসবে, প্রত্যেকটার মধ্যে সে রেসপন্স করবে আপনাকে অ্যাকুরেট ইন্টারফেস অর্থাৎ আউটপুটটা দিবে। এই যে ইন্টারফেসটা যা করবেন, তো সেক্ষেত্রে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যে এখন 1920 নিলাম, আপনাকে বললো আমাকে একটা মোবাইলের জন্য তৈরি করে দাও, আপনি কি তখন 1920 নেবেন? তখন কিন্তু আপনি 1920 নেবেন না। তখন আমাকে এই জিনিসগুলো ফলো করে কাজ করতে হবে। যেহেতু সে আমাকে বলছে একটা মোবাইলের জন্য তৈরি করে, তখন আমাকে নিতে হবে 360 পিক্সেলের একটা উইডথ নিতে হবে। আর হাইটটা হচ্ছে ওইটার পরিমাপ অনুযায়ী হাইটটা নিয়ে আমাকে একটা ইন্টারফেস তৈরি করে দিতে হবে। এই যে ইন্টারফেসটা তৈরি করতেছি, একটু খেয়াল করে দেখেন, আমার সামনে একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসটা একটু খেয়াল করে দেখেন, এত কিছু দেওয়ার পর এত জায়গা ফাঁকা রেখে দেখেন মিডলের অংশটার মধ্যে আপনার কাজ করা, আর কোথাও কোনো কাজ নেই। কেন কাজ করার জানে? আপনি একটা ইউআই ডিজাইন তৈরি করছেন, আপনি জানেন না আপনার যিনি ক্লায়েন্ট উনি এটা কোথায় ইউজ করবেন। উনি কি 1920-এ রাখবেন, না আপনার এটাকে কমাবেন, অর্থাৎ এই রিসাইজ গুলো করবেন। এখন মনে করেন আপনি এগুলো এখানে পর্যন্ত দিলেন, দেওয়ার পর উনি ইউজ করতেছেন হচ্ছে 1200 মনে করেন। তো উনি এখানে কি করবেন? কেটে ফেলবেন না? কেটে ফেলবেন না? তো কেটে ফেলার পর আপনার কি জিনিসগুলো থাকবে? আপনাকে আবার রিসাইজ করতে হবে। তো উনি নিশ্চয়ই আপনার কাছ থেকে কিনে এটাকে রিসাইজ করবে না, করবে কি? এজন্যই একদম ইন্টারন্যাশনালি একটা আপনার পরিমাপ দেওয়া আছে, এবং এর বাইরে কখনো আপনার এই জিনিসগুলো হয় না। একদম ইন্টারন্যাশনাল পরিমাপে যদি আপনি যান, তাহলে 1920 হচ্ছে আপনার পিক্সেলটা থাকবে। আপনার যেই ইন্টারফেসটার যে উইডথটা, এটা 1920 থাকবে। এটার মধ্যে দুইটা পরিমাপ কাজ করে। এখন বুটস্ট্র্যাপ যারা ইউজ করে, এখন ম্যাক্সিমাম 100 থেকে 90% ওয়েবসাইটই তৈরি হয় হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে। এই বুটস্ট্র্যাপের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার 1200, আরেকটা হচ্ছে আপনার 1170। দোনোটাই গিয়ে লাস্টে গিয়ে আপনার 1200তেই টিকে। 1200টা কি সেটা একটু বলি। আমি একটা ইন্টারফেস নিলাম, আমি যখন ইন্টারফেসটা নিলাম, এখন আমাকে যে 1200-র কথা বলতেছি, 1200টা কিভাবে কি করবেন, কিভাবে মেনটেন করবেন সেটা একটু দেখি। আমি যাওয়ার পর ওয়েব গ্যাতে যাব, ভিউতে যাব, মেনু থেকে ভিউতে যাব, ভিউ থেকে নিউ গাইড লেআউটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, কলাম দেওয়া আছে 12টা, উইডথ দেওয়া আছে 70। উইডথটা কি? প্রত্যেকটা কলামের মধ্যে এখানে হচ্ছে আপনার 70 পিক্সেল ফাঁকা আছে। প্রত্যেকটা কলামের মধ্যে 70 পিক্সেল ফাঁকা আছে। এরপর মিডল হচ্ছে গাটার, এই গাটারটা হচ্ছে আপনার 30 পিক্সেল ফাঁকা আছে। আপনি যদি 1170-এ কাজটা করতে চান, তখন আপনাকে এই ইন্টারফেসটা ইউজ করতে হবে। আপনি যদি 1170-এ ইউজ করেন, আর এটা হচ্ছে আগের ভার্সন, বুটস্ট্র্যাপের আগের ভার্সন, আপডেট ভার্সনটা চেঞ্জ হইছে। আপনি যদি 1170-এ আপনার ওয়েবসাইটটা তৈরি করতে চান, ইন্টারফেসটা তৈরি করতে চান, তাহলে আপনাকে কলাম নিতে হবে হচ্ছে 12টা, এটা একদম ফিক্সড। তারপর হচ্ছে উইডথ নিতে হবে, প্রত্যেক কলামের উইডথ নিতে হবে হচ্ছে আপনার 70 পিক্সেল, আর হচ্ছে আপনার গাটার নিতে হবে হচ্ছে আপনার 30 পিক্সেল, এবং প্রত্যেকটার মধ্যে 30 পিক্সেল। এইগুলো যখন একসাথে করবেন, তখন দেখবেন 1170 আসবে। আর যদি আপনি 1140-এ করতে চান, এখন 1140 কোনটা একটু খেয়াল করে দেখি। 1140 হচ্ছে একদম বর্তমান লেটেস্ট যে আপডেট ভার্সনটা আছে আপনার বুটস্ট্র্যাপে, সেটা হচ্ছে 1140-এর মধ্যে হয়।
এই 1140 যদি আপনি করেন, কলাম থাকবে 12টা, এই উইডথটা থাকবে হচ্ছে আপনার 65, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, 65 হবে, আর গাটার যেটা আছে এটাও 30 থাকবে, এটা চেঞ্জ হবে না। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আমি নিলাম 12 70 30। আমি তো অলরেডি আপনাদেরকে বলছি যদি 12 70 30 নেই সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 1170। এখন আমি যদি এখানে একটু পরিমাপ করে দেখি যে আসলে কি আছে, এখান থেকে ড্র্যাগ করি, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এখানে ড্র্যাগ করলাম, একটু খেয়াল করে দেখেন 1170 আছে, কিন্তু একটু আগে তো আমি আপনাদের সাথে কথা বলছি 1200 কথা, তাই না? এখন 1200 কথা হলে তাহলে আর আপনার 30 পিক্সেল গেল কই? 30 পিক্সেলের জন্য আপনাকে যেটা করতে হবে, একটা রেক্টেঙ্গুলার নেবেন, তার উইডথটা নিতেছে হচ্ছে 30 পিক্সেল, তার উইডথটা নিতেছে হচ্ছে 30 পিক্সেল, আর হাইটটা যদি 100 বা 200 নেই, 200 পিক্সেল নেই, নিয়ে যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা অপশন চলে আসছে, কিন্তু এখানে একটু ভুল হয়েছে, আমি 30 পিক্সেল নিব না, এখানে নিব হচ্ছে আপনার 15 পিক্সেল। এই 15 পিক্সেল নেবেন, কারণ হচ্ছে দুই পাশে আমি 15 15 যখন একসাথে করব তখন কত হয়ে যাবে? 30। 1170 এর সাথে যখন 30 এক করব মিলাবো তখন কত হবে? 1200। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমার এখানে এখন কত আছে টোটাল? 1200। এখান থেকে যদি আমি হিসাব করি, এখান থেকে যদি আমি এখন হিসাব করি, এখান থেকে শুরু করি এই পর্যন্ত যাই, দেখেন আমার একদম 1200 আছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে এই 1200 1140 এগুলো কি বুঝাচ্ছে হচ্ছে এই যখন দেখবেন আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনি যে ইন্টারফেসটা ওপেন করছেন, ওপেনের এই পাশে যদি আপনার বেশি জায়গা থাকে তখন 1140 নিয়ে সে কাজ করছে, এই জায়গাটা যদি বেশি থাকে। আর যদি দেখেন যে অনেক কম তখন মনে করবেন যে এটা 1200 নিয়ে কাজ করছে। এখন তাহলে আপনার কোশ্চেন থাকতে পারে আমাকে 1200 নিয়ে কাজ করলে তো হয়, তাহলে 1920 রাখার কি দরকার? আপনি যদি জানেন, আপনি যদি কোনো ক্লায়েন্টের অর্ডার থাকে আপনার কাছে যে তুমি আমি কাজটাই করব 1200 এর মধ্যে, তুমি 1200 দিয়ে কাজ করো, তখন আপনি যেটা করতে পারেন আপনার 1920 এর দরকার নেই, এখানে আপনি ডাইরেক্ট দিয়ে দিবেন হচ্ছে 1200 দিবেন। আপনি কতর মধ্যে কাজ করতে চাচ্ছেন, আপনার গ্যারান্টি হচ্ছে 5000 বা 6000 যাই দিবেন। যদি এখন ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন ইন্টারফেসটা আসছে, যেহেতু আমি 1200 নিয়ে কাজ করব নিশ্চয়ই আপনার লেটেস্ট ভার্সনে আপডেট করে কাজ করবে। তখন আমি এখানে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে ক্লিক করব, এখানে যেটা আছে 12 থাকবে, যেহেতু লেটেস্ট ভার্সনে সে কাজটা করবে সো আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে আপনার কত 65, এখানে ইউজ করবে হচ্ছে 65 ইউজ করলে আমি যদি ওকে করে দেই। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় যদি সেন্টার না থাকে এরকম সাইডে চলে আসে, জাস্ট এখানে সেন্টারে ক্লিক করবেন, মিডলে চলে আসবে। এখন যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার এই পাশে এবং এই পাশে জায়গা আছে। এখন কোশ্চেন আরেকটা থাকতে পারে, এখানে কি আসলে 1140 আছে? 1140 নাই, এখানে যেটা আছে এখান থেকে যদি সিলেক্ট করি এই পর্যন্ত নেই, একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে 1110, এখানে হচ্ছে 1110। এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি 1140 এর কথা বলছি, এই পাশ হচ্ছে 15 এর একটা গাটা নিতে হবে, আমাকে একটা মার্জিন নিতে হবে, গাইড নিতে হবে, এই পাশ হচ্ছে আপনার একটা গাইড নিতে হবে, নিয়ে আপনাকে কাজ করে দিতে হবে। কেন আমি এটা নেব এর বাইরে, মানে কেন আমি এটা নিব না, এটা কেন নিব আর কেটা নিব না? ইন্টারন্যাশনালে যতগুলো আপনার ওয়েবসাইট আছে এর বাইরে কখনো কাজ যায় না, এর বাইরে সে কখনো কাজ দিবে না, এর ভিতরে সে ঢুকতে পারবে। বুঝতে পারছি কথাটা? এখন আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা মনে করলাম আমি 1600 পিক্সেল, যদি 1600 পিক্সেল আছে, আপনারটা যে 1600 পিক্সেল আর ওনারটা তো 1400 পিক্সেল বা ওনারটা তো 1200 পিক্সেল, একই থিম আপনারা তিনজন কিনতেছেন। এখন আমি যদি এটা 1600 পিক্সেলে করি তাহলে তো ইউজ করতে পারবে? আপনি ইউজ করতে পারবেন? পারবেন না। এইজন্য ইন্টারন্যাশনালি এটা একদম পরিমাপ করে দেওয়া আছে যে আপনার 1170 এর বাইরে সে যাবে না, অর্থাৎ লাস্ট হচ্ছে 1200, সব মিলে 1200 পরে কখনোই ভিতরের দিকে ঢোকে না, বাইরে যেতে থাকে। এটাকে যদি এক্সপান্ড করে, অর্থাৎ সে যদি 1920 পর্যন্ত নিয়ে যেতে চায় সে ইচ্ছা করে নিতে পারে, কিন্তু জিনিসগুলো মিডলে চলে আসবে, ওই পাশে খালি থাকবে, এই পাশে খালি থাকবে, মিডলে চলে আসবে। এখন এটাকে যদি কেউ এতটুকু কেটে ফেলে আমার মেইন জিনিসটার কোনো ধরনের প্রবলেম হবে না। এখন আপনাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি যে এখানে ইউজ করতেছেন, আপনি যে একটু আগে দেখালেন এটার মধ্যে তো আপনার ইমেজটা তো এখানে চলে গেছে,
আমার ইমেজটা যদি কেটে যায় আমার কি কোনো কন্টেন্ট কাটতেছে? আমার কিন্তু কোনো কন্টেন্ট কাটতেছে না। এই ইমেজটা কিন্তু সেই ইচ্ছা করলে এখানে সাইজ করে বসায় দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আমি ইউজ করছি যেটা, সেই ইচ্ছা করলে এখানে রিসাইজ করে বসায় দিতে পারবে। কিন্তু একটা ইমেজ যদি আমি ঠিক করতে যাই, এখন বাকিগুলোকে কি করতে হবে? সবগুলোকে ঠিক করতে হবে যদি আমি ওইভাবে কাজ করি। যদি এটাকে আমি এই পাশে দিই, বুঝতে পারছি? যেহেতু এর ভিতরে আমার ঢুকবে না, সো এটা হচ্ছে আমার নিরাপদ স্থল, এর বাইরে কখনোই যাবে না। কারণ বাইরে গেলে কাটা পড়তে পারে। আমি জানি না আপনি কত ইউজ করবেন, উনি কিন্তু কত ইউজ করবেন, উনি কত। তবে হ্যাঁ, আপনার কাস্টমার যদি, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাকুরেট বলে দেয় যে 1920 এ আমার ওয়েবসাইট হবে, এবার তুমি কাজ করো, তখন আপনি কি করতে পারেন? ওই অনুযায়ী কাজ করতে পারেন। তখন আপনি ইচ্ছা করলে ইয়াগুলো বাইরে দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কেউ কখনো বলবেন না আপনাকে 1920 এ কাজ করতে। আপনাকে ম্যাক্সিমাম এখন যদি করেন সবগুলাই বলবে 1140 এ কাজ করতে। কারণ বুটস্ট্র্যাপের যে আপডেট ভার্সন আছে সেটা হচ্ছে 1140 এ। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের উইডথটা নিয়ে নেব 1920। আমাদের উইডথটা নিয়ে নেব হচ্ছে, অর্থাৎ ক্যানভাসের উইডথ নেব হচ্ছে 1920, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ডেন্ট। কাজের উপর ডিপেন্ডেন্টের মধ্যে আরেকটা কথা আছে। আমি 4000 নিয়ে একটা কাজ করা শুরু করলাম। আমার 4000 কাজ করা শুরু করার মধ্যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে তুমি হাইট এক কাজ করো, 4000 পিক্সেলের মধ্যে রাখো, বেশি রাখো না, কারণ পেজটা অনেক বড় হয়ে যেতে পারে। ওকে ফাইন, আমি 4000 এর মধ্যে করলাম। আপনি করার শেষের দিকে প্রায় এমন সময় আপনার ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বলতেছে একটা জিনিস ভুল হয়ে গেছে, কি এখানে আরেকটা ফিচার অ্যাড করতে হবে। তখন কি আপনার 4000 এর মধ্যে হবে? তখন আপনাকে এক্সটেন্ড করতে হবে না এটাকে। তখন আমাকে যেটা করতে হবে, আমি যাব ক্যানভাসে গিয়ে ক্যানভাস সাইজ ইনক্রিজ করে দেব। ইনক্রিজ করে দেওয়ার পর আমার যেহেতু নিচের দিকে বাড়াইতে হবে, আমি উপরের দিকে ক্লিক করে, আগে ছিল 4000, সাথে হচ্ছে 1000 যোগ করে দিয়ে 5000 যখন প্রসেস করে দিব, অটোমেটিকলি সে আমাকে 1000 বাড়ায় দিবে। এইভাবে ইচ্ছা করলে আপনি যত ইচ্ছা তত নিতে পারেন। এখন আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি এটা চাচ্ছি না, এই অ্যাক্টিভিটিসটা চাচ্ছি না, এটাকে বাদ দিয়ে দিতে বলছে সে, ঠিক আছে? তখন আপনি হচ্ছে মেইন যে থিমটা থাকবে সেটার মধ্যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে প্রেস করে দিবেন। বুঝতে পারছি কথাটা? ডিলিটে প্রেস করলে তো আপনার এই জিনিসটা চলে যাচ্ছে, কিন্তু ক্যানভাস তো আর চাচ্ছেন, ক্যানভাস তো থাকবে, তাই তো? তখন আমাকে যেটা করতে হবে, এটা যখন চলে যাবে তখন এই জিনিসগুলোকে সবগুলোকে ধরে উপরের দিকে উঠাই দিতে হবে। আমি যখন এই জিনিসটা করে সবগুলো ধরে যখন উপরের দিকে উঠাই দেব, এর জায়গাটা খালি জায়গাটায় নিচে জায়গা খালি পড়ে যাবে না। তখন নিচে যখন খালি জায়গায় হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে, আপনি এটা দিয়ে মাপবেন যে কতটুকু জায়গা খালি হলো, কতটুকু জায়গা খালি হলো। আমি মনে করেন এই জিনিসটা ফেলে দিছি, ফেলে দেওয়ার পর আমার এই জিনিসগুলো উপরের দিকে চলে আসছে। এখন নিচে যতটুকু জায়গা খালি হয়েছে আমি তো জানি না আন্দাজে কতটুকু খালি হয়েছে। তখন রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাবেন, মার্কি টুলে গিয়ে যেটা করতে হবে, ড্র্যাগ করে দেখবেন যে কতটুকু জায়গা খালি হলো। এতটুকু জায়গা যখন খালি হয়েছে কি করবেন, এইটার কতটুকু পরিমাপ হলো ওইখান থেকে আমি জাস্ট এই জায়গাটা মাইনাস করে দেব। অটোমেটিকলি আমাকে কি করবে, এখান থেকে নিয়ে আমার ক্যানভাসটা অটোমেটিক ছোট হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? সব ডিজাইনের কাজটা হচ্ছে এরকম, আপনি যে ডিজাইনটা করছেন এটা হচ্ছে একটা হোটেল নিয়ে কাজ। এখন উনি একটা আইটি কোম্পানির কাজ করেন, উনি একটা আইটি কোম্পানির ওয়েবসাইট তৈরি করবেন। এখন উনি এটা পছন্দ করছেন, ওই ইন্টারফেসটা আপনার ভালো লাগছে, উনি নিয়ে গেছেন, উনি কি এটাই আপ করে দিবেন? এটা কিন্তু আপ করবেন না, এটা কিন্তু জীবন্ত না, এটাকে লাইভে আনতে হবে। একজন লাইভে আনবে হচ্ছে আপনার একজন ডেভেলপার। উনি যেটা করবেন, প্রত্যেকটা কাজ কোডিং করে 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 দেন হচ্ছে এটাকে লাইভে নিয়ে আসবেন। উনি যেটা করবেন, এটা পাশে রেখে এটার মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করছেন ওটা দেখে দেখে উনিও কাজ করবে। নরমালি যেটা হয় সেটা হচ্ছে যখন আপনি একটা থিম নিয়ে কাজ করবেন, অর্থাৎ আমি ক্লায়েন্ট, আমি আপনাকে বলে দিলাম যে আপনি হোটেল নিয়ে কাজ করবেন, অ্যাবাউট এর মধ্যে আপনি কি কি দিবেন, আপনার অ্যাবাউট একটা ফোল্ডার আছে, ঠিক আছে? বাকিগুলো সবগুলো একটা একটা ফোল্ডার আছে। আমি কি করব, জাস্ট ওইখান থেকে নিয়ে যে ইমেজগুলো আছে বা লেখাগুলো আছে ওগুলো নিয়ে জাস্ট ওইখানে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিলে আমার কাজটা 80% আগে হয়েছে। জাস্ট হচ্ছে আমি কোডিং এ নিয়ে যাব, কনভার্ট করে কোডিং এ নিয়ে যাব। কোডিং এ নিয়ে গেলে অটোমেটিক এটা এই ডিজাইনটাই আমার লাইভে চলে যাবে। কলামগুলো তাহলে কি জানেন? একটা ইন্টারফেস, শুধু ইন্টারফেস না, সবকিছুরই একটা মেইন জ্ঞান হচ্ছে আপনি যে অ্যালাইনটা ভালো থাকে, অ্যাকুরেট অ্যালাইন থাকে, সবকিছু দেখতে সুন্দর লাগে। এই জিনিসগুলো কাটা করে দেওয়ার গুলো কেন হচ্ছে, কারণ এত ছোট ইয়া ইউজ হয়। একটু খেয়াল করে দেখেন, 150 টাকা লিখছে, 150 লিখছে, 150 লিখছে, এই কাটাটা যদি না থাকে সে কিন্তু এখানে আপনার
ইয়া করতে পারতাম, ধরতে পারতাম। এখানে যখন লিখতেছে তখন এতটুকু সে শিওর এখানে আপনার এই গ্যাটারের ফার্স্টে হচ্ছে 1 লেখা ছিল আর এই গ্যাটারের ফার্স্ট হচ্ছে 1 লিখা, অটোমেটিক্যালি আপনার অ্যালাইনটা মিলে গেছে। এজন্য প্রত্যেকটা গ্যাটার দেওয়া হচ্ছে আপনার অ্যালাইনগুলো যাতে অ্যাকুরেট হয়। আপনি ইচ্ছা করলে ছোট থেকে ক্ষুদ্র পর্যন্ত আপনি কাজ করতে পারবেন খুব ইজি। বুঝতে পারছেন? আপনাদেরকে এই পর্যন্ত দেখানো হয়েছে, দেখেন ওয়েব ইন্টারফেস কি ডিজাইন দেখানো হয়েছে, প্রাইমারি ফোকাস অন অর টার্গেট অডিয়েন্স। ওই যে আপু যেটা বলে গেছে যে আমি কোন রিলেটেড করব, ওয়েবসাইট করব, ওই রিলেটেড যে আছে অডিয়েন্স আছে ওটা আমি ইউজ করতে হবে। যেমন আমার কাছে ইলিশ মাছ আছে এবং ইলিশ মাছগুলো সাইজগুলো অনেক বড়, এক একটা ইলিশ মাছ 3000 4000 টাকা করে বিক্রি করতে হবে আমাকে। আমি কি করলাম, আমি হচ্ছে যারা ভাত খাইতে পায় না ওদের সামনে গিয়ে বসে রয়েছে ইলিশ মাছ কি জীবনে কোনোদিন বিক্রি হবে, তাই তো? কারণ ওরা ভাতই কিনতে পারে না, ওরা তো 3000 টাকা ইলিশ মাছ। আমাকে যেতে হবে উত্তরা, গুলশান, এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে আমি ইলিশগুলো খুব ইজিলি বিক্রি করে ফেলতে পারবো। এটার উদ্দেশ্য হচ্ছে আমাকে টার্গেট করতে হবে, জোন টার্গেট করতে হবে, তাই তো? টার্গেট না করলে আমাকে যেটা করতে হবে, মানে টার্গেট না করলে যেটা হবে আমি ওটা থেকে ফলপ্রসূ কিছু পাবো না। এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টার্গেট ফিক্সড করতে হবে। আপনি কি রিলেটেড, কোন ধরনের কি কাজ করতে চাচ্ছেন, কোন এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন, কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই টার্গেটটা আমাকে আগে ফিক্সড করতে হয়। একটা ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন, অর্থাৎ ইউআই ডিজাইন যখন করবেন, আপনাকে কয়েকটা জিনিসের মধ্যে রাখতে হবে। যেমন টার্গেট অডিয়েন্স অবশ্যই থাকবে, টার্গেট দেয়া করতে হবে, টার্গেট রাখলাম। টার্গেট রাখার পর এরপর দেখেন টাইপ অফ ওয়েবসাইট, আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাইবেন। ডাইনামিক একটা আছে, আর একটা নাম কি জানি, যেহেতু ভুলে গেছি এটা নিয়ে কথা না বলি। আপনি কোন ধরনের কি টাইপের ওয়েবসাইট তৈরি করবেন সেটা সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। কালার কম্বিনেশন একটু খেয়াল করে দেখবেন, আপনি যতগুলো ওয়েবসাইটে যান না কেন ওই ওয়েবসাইটের মধ্যে দেখবেন 2টা থেকে 3টা কালার ইউজ করা আছে, এর বেশি ইউজ করবে না। এবং 2টা যে কালারগুলো ব্যবহার করে এর ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে আপনার লগোর যে লেখাটা থাকে, কালারটা থাকে, এই কালারটাকে বেশি প্রায়োরিটি দেয়। একটু খেয়াল করেন, আমি ইয়াতে যাচ্ছি, এই গ্রামীণ ফোনে যাচ্ছি, গ্রামীণ ফোনের লগোটা এটা না, ওদের যেইখানে যাবেন দেখবেন এই লগোটার যে কালারটা আছে সেই লগোটার কালারটা হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে, যেইখানেই যাবেন না কেন। গ্রামীণ ফোনের যেইখানে ইউজ করেন, এই যে রিচার্জে গেলাম, একটু খেয়াল করে দেখেন, খেয়াল করছেন নীল 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 সব নীলাভূত। আপনাকে যেটা করতে হয়, একটা ওয়েবসাইটে যখন ইন্টারফেস তৈরি করবেন, ইন্টারফেসের মধ্যে মাল্টি কালার ইউজ হয় না। এখন মাল্টি কালার ইউজ কেন হয় না এই কোশ্চেন যদি জিজ্ঞাসা করেন, এই কোশ্চেনের প্রথম উত্তরটাই হচ্ছে আপনার রেইনবো হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার সব জায়গাতে সব কালার খাটে না, ঠিক আছে? এরকম যদি মাল্টি কালার হয় আপনার অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর যখন আপনি মাত্র 2টা বা 3টা কালার ইউজ করে কাজ করবেন তখন দেখবেন জিনিসটা আপনার সুন্দর লাগে। এই যে গ্যাটা আছে, ইউআইটা আছে, দেখেন টোটাল ইউআইটার মধ্যে ইয়েলো যে কালারটা আছে, যেটা হচ্ছে আপনার লগোর মধ্যে ইউজ করা আছে, এই ইয়েলো কালারটাকে প্রায়োরিটি দিয়ে টোটাল জিনিসটা আপনার তৈরি করা আছে। এবং এমন এমন জায়গায় ইয়েলো কালারটা ইউজ করা যেটা হচ্ছে আপনার এটার ভারসাম্যতা, অর্থাৎ এটার ব্যক্তিত্বকে ফুটিয়ে দিচ্ছে। যেখানে ইউজ করা দরকার ছিল ঠিক ওই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আপনার হলুদ কালারগুলো ইউজ করছে, আপনার গোল্ডেন কালারগুলো আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই যখন এই ধরনের ইউআই ডিজাইন তৈরি করবেন তখন আপনাকে ফার্স্ট যে রেডিটা করতে হবে, যেটা নিয়ে চিন্তা করবেন আপনি কোন রিলেটেড কালার ইউজ করবেন। আর কালারটা অবশ্যই আপনাকে যেটা করতে হবে লগোর সাথে মিলিয়ে কাজটা করতে হবে। সো যখন আপনি লগোর প্রতি গ্যাপ দেবেন, এই ফোকাস দিবেন, তখন দেখবেন কালার কম্বিনেশন অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসছে। তখন আর কালার নিয়ে আমাকে বেশি একটা ভাবতে হয় না। এরপর একটা ইউআই ডিজাইনের আগে আমি একটা প্ল্যান করছি যে আমি একটা ইউআই ডিজাইন তৈরি করব। আমি এই ইউআই ডিজাইন প্ল্যান করে আমি কি করলাম, মাঠে নেমে গেছি, যে প্ল্যান করে কাজটা শুরু করে দিলাম। একটু আগে আমি ফার্স্টে কিন্তু কথাটা বলছি যে আমি একটা ব্যবসা শুরু করব, অনেক টাকা আছে, আমি এখানে গিয়ে একটা ব্যবসা শুরু করে দিলাম, আমার কোনো প্ল্যান নাই, ঠিক আছে? এখন প্ল্যান যদি না থাকে আমি কাজটা করতে পারবো না। এই কথাটা বলার উদ্দেশ্য এই, আমাকে কাজ করার আগে সবকিছু জেনে, সবকিছু বুঝে, সবকিছু নিয়ে মাঠে নামতে হবে, তাই তো? আমি যে রিলেটেড গুলো কাজটা করব, ওয়েবসাইটটা করব, ওই ওয়েবসাইটটা যদি ওই রিলেটেড সব ইমেজগুলো আমার সামনে থাকে, ওই ইমেজগুলো যদি আমার কালেক্টেড করা থাকে, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা হবে না। আর নরমালি ওয়েবসাইটে ইউজ করার জন্য যে ইমেজগুলো ইউজ করা হয় সেই ইমেজগুলো খুব ভালো কোয়ালিটির হয়।
আপনি ইচ্ছা করলে pixel.com pixel.com নামের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে যদি আপনি যান, কি হলো এটা, আমি কি বানান ভুল লিখছি নাকি? pixel.com এ যদি আমি যাই, এটা কি এরকম হচ্ছে ফরওয়ার্ড ডোপিং আপনার আসছিল। কি pixel.com আছে, pixel.com ছাড়াও আরো কয়েকটা আছে আপনার, হ্যাঁ পিক্সাবাই আছে, আরো কয়েকটা অপশন আছে, ওগুলো আমি আগামী ক্লাসে আপনাদেরকে বলে দেব। ওগুলোর মধ্যে থেকে আপনি হাই রেজোলিউশন হাই কোয়ালিটি পিক্সেল ডাউনলোড করতে পারবেন, কি জানি বলে ছবি ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? ওগুলো আপনাদেরকে আগামী ক্লাসে সবকিছু দেখাই দিব। আচ্ছা, আপনাদেরকে যে কাজটা দিতেছি সেটা হচ্ছে একটা ওয়েব ব্যানার তৈরি করতে হবে। এখন ব্যানারটা যদি আপনি তৈরি করেন, ইঞ্চিতে তৈরি করলে ইঞ্চিতে তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি পিক্সেলে তৈরি করতে চান, পিক্সেলে তৈরি করেন। আমি 12/6 নিলাম, 12/6 নিয়ে কি করলাম, ওকে করে দিচ্ছি। এই হচ্ছে আমার ব্যানারের একটা অপশন চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাবেন। এখানে আমি যেটা করব, মার্জিনে ক্লিক করেন, মার্জিনে ক্লিক করে আপনি কতটুকু নেবেন, 0.25 ইঞ্চি দিলাম, ইঞ্চি দিয়ে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে সবগুলোতে পেস্ট করে দেই। সবগুলোর আগে মাইনাস দিয়ে দেই। এইভাবে আমি ইন্টারফেসটা নিয়ে আমাকে যেটা করতে হবে, আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক, সেটা হচ্ছে একটা ব্যানার তৈরি করবেন। যে কোনো রিলেটেড একটা ব্যানার তৈরি করবেন, ব্যানার তৈরি করে ওটাকে মকআপ করবেন, মকআপ করে আগামী ক্লাসের আগে আপ করে দিবেন। আর আগামী ক্লাসের মধ্যে যারা হোমওয়ার্ক করবেন না, আপনাদেরকে সত্যি এবার অনেক বেশি অপমান করা হবে।